হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিরিজের তৃতীয় অধ্যায়, যেখানে এক মহান মানুষের নিঃসঙ্গ মৃত্যু থেকে শেষ 18 বছর তিনি কোথায় হারিয়ে গিয়েছিলেন ও এক মহান মানুষের দরিদ্র ঘর থেকে উঠে দয়ার সাগর হয়ে ওঠার কাহিনী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন সমাজ সংস্কারক, কিন্তু কেন তিনি জীবনের শেষ 18 বছর কাটালেন নিজের জন্মভূমি থেকে দূরে? তিনি কি স্বেচ্ছায় চলে গিয়েছিলেন, নাকি সমাজ তাকে একঘরে করেছিল? 1856 সালে পাশ হওয়া হিন্দু বিধবা পুনর্বিবাহ আইন, যা কাঁপিয়ে দিয়েছিল রক্ষণশীল সমাজকে, সেই সাহসের মূল্যই কি ছিল নির্বাসন? যেই মানুষটি নারীদের নতুন জীবন দিয়েছিলেন, তার নিজের শেষ জীবনটি কেন এত নিঃসঙ্গ কেটেছিল? এই ভিডিওতে আমরা খুঁজব ইতিহাসের আড়ালে চাপা পড়ে থাকা সেই ভয়ঙ্কর অস্বস্তিকর সত্য। শেষ জীবনে তিনি পারিবারিকভাবে ভীষণ একা হয়ে পড়েন। ছেলের সঙ্গে সম্পর্কের দূরত্ব, সামাজিক বিরোধিতা, সব মিলিয়ে তিনি ভেতরে ভেতরে ভেঙে পড়েছিলেন। তবু কারো সামনে তিনি তা প্রকাশ করেননি। যেই মানুষটি হাজারো বিধবার চোখের জল মুছিয়েছিলেন, তার নিজের চোখের জল দেখার কেউ ছিল না। শেষ জীবনে তিনি প্রায় নিঃস্ব হয়ে পড়েছিলেন। অসংখ্য স্কুল, দরিদ্র ছাত্র, অসহায় মানুষ, সবাইকে সাহায্য করতে করতে নিজের সঞ্চয় প্রায় শেষের পথে পৌঁছে গিয়েছিল। লোকেরা বলতো তিনি হিসেব জানতেন না। ঘটনার সূত্রপাত হয়েছিল 1866 সালে। 1866 সালের শেষ দিকে এক বিদেশিনী শিক্ষাবর্তী মিস মেরি কার্পেন্টার বিলেত থেকে কলিকাতায় এসেছিলেন। লন্ডনে এই মিস মেরির বাবার কাছে আতিথ্য গ্রহণ করেছিলেন রাজা রামমোহন রায়। মিস মেরি এদেশের স্ত্রী শিক্ষা নিয়ে খুবই আগ্রহী ছিলেন। বেথুন স্কুলে পরিচয় হয়েছিল মিস মেরির সাথে বিদ্যাসাগর মহাশয়ের। এরপর বিদ্যাসাগরকে সঙ্গে নিয়ে তিনি বিভিন্ন স্কুল ঘুরে দেখতে লাগলেন। 1866 সালে 16 ডিসেম্বর উত্তর পাড়ায় মেয়েদের একটি স্কুল দেখে ফিরছেন বিদ্যাসাগর। অন্য গাড়িতে আছেন মেরি ও D.I. অ্যাটকিনসন এবং ইন্সপেক্টর অব স্কুল উইড্রো সাহেব। বালি স্টেশনের কাছে যে গাড়িতে বিদ্যাসাগর ছিলেন, সেটি হঠাৎই উল্টে যায়। ছিটকে পড়লেন এবং প্রচণ্ড আঘাত পেয়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। অজ্ঞান হয়ে পড়েছিলেন তিনি। এরপর বিদ্যাসাগরকে কলিকাতায় আনা হলে ডক্টর মহেন্দ্রলাল সরকার জানালেন লিভারে প্রচণ্ড আঘাত পেয়েছেন এবং অ্যাবাসেসও দেখা গিয়েছে। এরপর দীর্ঘ চিকিৎসার পর সামান্য সুস্থ হলেও পুরোপুরি তিনি সেরে উঠতে পারেননি। তবে অসুস্থতার কারণে তার কাজ এবং কলম কোনোটাই কিন্তু থেমেছিল না। এরপর 1869 সালে জানুয়ারি মাসে বেথুন বালিকা বিদ্যালয়ের সেক্রেটারির পদ থেকে তিনি পদত্যাগ করলেন এবং সেই বছরই অর্থাৎ 1869 সালে তিনি বীরসিংহ অর্থাৎ নিজের গ্রাম থেকে চিরকালের মতো চলে এলেন। এবং সেই বছরই বীরসিংহ গ্রামে তার পৈতৃক বাসভবনটি যখন ভস্মীভূত হয়ে যায় আগুনে, সেই সময় বিদ্যাসাগর মহাশয় সবার জন্য কয়েকটি বাড়িও তৈরি করে দিয়েছিলেন। এরপর 1870 সালে ভগবতী দেবী কাশীবাসী হয়ে যান। বিদ্যাসাগরের সঙ্গে তার এরপর একবারই দেখা হয়েছিল, যখন বিদ্যাসাগর বাবা এবং মাকে দেখতে কাশীতে গিয়েছিলেন। এরপর 1870 সালে ডক্টর মহেন্দ্রলাল সরকারের উদ্যোগে তৈরি হলো ইন্ডিয়ান ইনস্টিটিউশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। সেখানে বিদ্যাসাগর মহাশয় 1000 টাকা দান করলেন। 1870 সালের 11ই আগস্ট পুত্র নারায়ণচন্দ্রের সঙ্গে 16 বছরের বিধবা কন্যা ভবসুন্দরীর বিয়ে দিলেন বিদ্যাসাগর মহাশয়। নিজের পুরো পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি এই বিয়ে দিয়েছিলেন। সেই কারণে ওনার স্ত্রী এবং মা কেউ এই বিয়েতে কিন্তু আসেননি। বিয়ে হয়েছিল মির্জাপুর স্ট্রিটের কালীচরণ ঘোষের বাড়িতে। যেহেতু নারায়ণচন্দ্রের মা এবং ঠাকুমা কেউ এই বিয়েতে আসেননি, তাই নববধূকে বরণ করলেন তারানাথ বাচস্পতির স্ত্রী। অত্যন্ত আনন্দ হয়েছিলেন বিদ্যাসাগর মহাশয় এই বিয়েতে। তখন তিনি জানতেন না এই পুত্রকেই মাত্র 2 বছরের মধ্যে ত্যায্যপুত্র করতে বাধ্য হবেন। 1871 সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে মারা যান ভগবতী দেবী। কলিকাতায় সে খবর পেয়ে শোকে শিশুর মতো অধীর হয়ে পড়েছিলেন বিদ্যাসাগর মহাশয়। এরপর 1872 সালে পুত্র নারায়ণচন্দ্রের আচরণে ক্ষুব্ধ হয়ে তার সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিলেন বিদ্যাসাগর মহাশয় এবং নারায়ণচন্দ্রকে ত্যায্যপুত্র করেছিলেন। এই ঘটনাতে দীনময়ী দেবী খুবই কষ্ট পেয়েছিলেন এবং তারপরেই তিনি মারা যান। বিদ্যাসাগর মহাশয় দীনময়ী দেবীর শেষকৃত্যর সমস্ত ব্যবস্থা করে দিয়েছিলেন, কিন্তু সাধ্যে তিনি বীরসিংহ গ্রামে
ফিরে যাননি। 1871 ও 72 সালে বিদ্যাসাগরের যখন স্বাস্থ্যের অবনতি হয়, পারিবারিক জীবন ও চারিপাশের পৃথিবী যখন ভীষণভাবে তার কাছে প্রতিকূল হয়ে ওঠে, তখন তিনি অনেক দূরে শান্তির খোঁজে জলহাওয়া পরিবর্তনের জন্য ঝাড়খণ্ডের একটি গ্রাম কারমাটারে চলে যান। কারমাটার জায়গাটি ছিল জামতোড় এবং মধুপুরের মাঝে স্টেশন, এবং সেই স্টেশনের কাছেই তিনি এক ইংরেজ মহিলার কাছ থেকে 500 টাকার বিনিময়ে 14 বিঘা জমি কিনেছিলেন। আর কারমাটার জায়গাটি ছিল মূলত সাঁওতাল প্রধান এলাকা। সেখানেই তিনি একটি বাড়ি তৈরি করেছিলেন। বাড়িটির নাম রেখেছিলেন নন্দনকানন। রাতে স্কুল চালানোর জন্য সেই বাড়িটির মাঝখানে একটি হলঘর করেছিলেন। এক পাশে ছিল শোবার ঘর, অন্য পাশে ছিল পড়ার ঘর। বাড়িতে ঢোকার ডান দিকে নিজের হাতে লাগিয়েছিলেন একটি কিষাণ ভোগ আম গাছও। বাগানের দেখভালের জন্য কালীমণ্ডল নামে এক মালিও তিনি রেখেছিলেন। কারমাটারে বসেই তিনি সীতার বনবাস এবং বর্ণপরিচয়ে 3য় সংস্করণ লিখে ফেলেন। কারমাটার জায়গাটি ছিল প্রধানত সাঁওতাল প্রধান এলাকা। তাদের সারল্যে মুগ্ধ হয়ে বিদ্যাসাগর বাকি জীবনটা সেখানেই কাটাবেন স্থির করেছিলেন। মাঝে মাঝে তিনি কলকাতার বাদুর বাগানের বাড়িতেও আসতেন। আর এই বাদুর বাগানের বাড়িটি বর্তমানে বিদ্যাসাগর স্ট্রিটে অবস্থিত। এই বাড়ি সংলগ্ন রাস্তাটি বিদ্যাসাগর স্ট্রিট নামেই পরিচিত। এছাড়াও সমগ্র বিধানসভা কেন্দ্রটি বিদ্যাসাগর নামে পরিচিত। কারমাটারে আদিবাসীদের হোমিওপ্যাথি চিকিৎসা করে তাদের কাছে জীবনদাতা ঈশ্বর হয়ে উঠেছিলেন তিনি। সেখানে ম্যাথরপল্লীতে উপস্থিত থেকে তিনি নিজের হাতে কলেরা রোগীদের শুশ্রূষাও করেছিলেন। প্রতি বছর পুজোতে তাদের জন্য জামা কাপড় কিনতেন। শীতে মোটা চাদর কিনে গরিব মানুষদের মধ্যে বিতরণ করতেন। কখনো কলিকাতায় গেলে তাদের জন্য বিভিন্ন রকমের ফল নিয়ে আসতেন। প্রতিদিন সকাল 10টা পর্যন্ত সাঁওতাল রোগীদের হোমিওপ্যাথি মদের চিকিৎসাও করতেন এবং পথ্যের জন্য সাগু, বাতাসা, মিছরি প্রভৃতি তিনি নিজেই প্রদান করতেন। সন্ধ্যাতে অসুস্থ সাঁওতালদের বাড়িতে গিয়ে খোঁজ নিতেন। বিদ্যাসাগর মহাশয় স্থানীয়দের কাছে হয়ে উঠেছিলেন দয়ার বাবু। একবার শম্ভুনাথকে তিনি বলেছিলেন, বড় লোকের বাড়িতে খাওয়া অপেক্ষা এই সকল লোকের কুঠিরে খাইতে আমার ভালো লাগে। ইহাদের স্বভাব ভালো, ইহারা কখনো মিথ্যে কথা বলে না ইত্যাদি। এইসব কারণে এখানে আমি থাকতে ভালোবাসি। এইভাবে এই সাঁওতালদের মধ্যে বিদ্যাসাগর মহাশয় তার শেষ দিনগুলির একটা বড় অংশ কাটিয়ে ফেলেন। কারমাটারের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ছিল প্রায় 17 বছর। এরপর শরীর স্বাস্থ্যের ভগ্নদশার কারণে 1890 সালের গোড়ার দিকে আর কারমাটারে বাস করতে তিনি পারেননি। 1872 খ্রিস্টাব্দে তিনি মেট্রোপলিটন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, বর্তমানে যেটি বিদ্যাসাগর কলেজ নামে পরিচিত। 1872 সালে 15ই জুন হিন্দু বিধবাদের সাহায্যার্থে তিনি হিন্দু ফ্যামিলি অ্যানিউইটি ফান্ড নামে একটি জনহিতকর অর্থনৈতিক প্রতিষ্ঠান স্থাপন করেন। 1873 সালে জানুয়ারি মাসে স্থাপিত হয় বিদ্যাসাগর কলেজ বা মেট্রোপলিটন কলেজ। 1874 বিদ্যাসাগর নির্দেশ দিয়েছিলেন নারায়ণচন্দ্র যেন তার বাড়িতে আর প্রবেশ না করেন। 1875 সালে এপ্রিল মাসে কাশীতে পিতা ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু হয়। এরপর 1875 সালের 31শে মে অভিমানে ক্ষতবিক্ষত হয়ে বিদ্যাসাগর মহাশয় আমহা স্ট্রিটের 63 নম্বর বাড়ির দোতলায় একটি ঘরে বসে নিজের হাতে লিখেছিলেন তার ইচ্ছাপত্র বা উইল। বিদ্যাসাগরকে শুধু তার একমাত্র পুত্র বা পরিবার আহত করেননি, তাকে রক্তাক্ত করেছিল তথাকথিত শিক্ষিত সমাজ, ইংরেজ শাসক, সেই শাসকদের করুণালোভী জমিদার শ্রেণীর বাবু সম্প্রদায়, এমনকি তার পরম আরাধ্য মা পর্যন্ত। মাত্র 55 বছর বয়সে তিনি উইল করেছিলেন। 25টি অনুচ্ছেদে সম্পূর্ণ ছিল সেই উইল। এতে ছিল তার নিজের সম্পত্তির তালিকাও। আর এই উইলটিতে 45 জন নরনারীকে নির্দিষ্ট হারে মাসিক বৃত্তি দেবার নির্দেশ তিনি দিয়েছিলেন। এর মধ্যে 26 জন ছিল অনাত্মীয়। এছাড়াও তিনি ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন দাতব্য চিকিৎসালয় এবং মায়ের নামে স্থাপিত বালিকা বিদ্যালয়গুলির জন্য নির্দিষ্ট ব্যবস্থা করে দিয়েছিলেন। সব থেকে বিস্ময়কর ছিল 25 নম্বর অনুচ্ছেদটি। তাতে লেখা ছিল, আমার পুত্র বলিয়া পরিচিত শ্রীযুক্ত নারায়ণচন্দ্র বন্দ্যোপাধ্যায়
যার পথ নাই যথেচ্ছচারী ও কুপথগামী, এই জন্য ও অন্যান্য গুরুতর কারণবশত আমি তাহার সংসর্গ ও সম্পর্ক পরিত্যাগ করিয়াছি, এবং সেই হেতুবশত তিনি চতুর্বিংশ ধারা নির্দিষ্ট ঋণ পরিশোধকালে বিদ্যমান থাকিলেও আমার উত্তরাধিকারী বলিয়া পরিগণিত অথবা এই বিনিয়োগপত্রের কার্যদর্শী নিযুক্ত হইতে পারবেন না। 5 পুত্রকন্যার মধ্যে নারায়ণচন্দ্র জ্যেষ্ঠ ও একমাত্র পুত্র ছিল। তাকে সব কিছু থেকে বঞ্চিত করার পেছনে গভীর বেদনা ছিল নিশ্চয়ই, কিন্তু ক্রোধের বশবর্তী হয়ে বা কোনো হঠকারী সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন না। এই উইল লেখার পর বিদ্যাসাগর 16 বছর বেঁচেছিলেন, কিন্তু উইলের একটি শব্দ তিনি পরিবর্তন করেননি। 1876 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কলিকাতার বাদুর বাগানের দ্বিতল বাড়িটি নির্মাণ করেছিলেন। তিনি এই এলাকার 25 নম্বর বৃন্দাবন মল্লিক লেনের বাড়িটি তৈরি করেন। 1877 সালে জানুয়ারি মাস থেকে সেখানে বসবাস করতেও শুরু করেন, যা এখন 36 নম্বর বিদ্যাসাগর স্ট্রিট নামে পরিচিত। 1879 সালে মেট্রোপলিটন ইনস্টিটিউশনে বিএ পড়ানোর অনুমতি পেয়ে প্রথম শ্রেণীর কলেজে পরিণত হয় মেট্রোপলিটন ইনস্টিটিউশন। এটাই ছিল বিদ্যাসাগরের জীবনের শেষ বড় সাফল্য। 1880 সালের 1 জানুয়ারি বিদ্যাসাগর মহাশয় CIE উপাধি পান। এরপর 1881 সালে মেট্রোপলিটন কলেজ থেকে প্রথম বিএ পড়ানোর পরীক্ষার্থী পাঠানো হয়। এরপর 1882 সালের 5ই আগস্ট রামকৃষ্ণ পরমহংসদেব তার বাদুর বাগানের বাড়িতে এসেছিলেন। দুজনের মধ্যে ঐতিহাসিক আলাপ পরিচয় হয়েছিল। এই বছরই মেট্রোপলিটন কলেজে চালু হয়েছিল আইনি পাঠ্যক্রম। এরপর 1883 খ্রিস্টাব্দে বিদ্যাসাগর মহাশয় পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের ফেলো নির্বাচিত হয়েছিলেন। 1890 সালের 14 এপ্রিল বীরসিংহ গ্রামে তার মায়ের নামে প্রতিষ্ঠিত হয়েছিল ভগবতী বিদ্যালয়। তিনি 1891 সালে কলিকাতার একটি নাটকের প্রয়োজনীয়তা পূরণের জন্য নাটক লেখার কাজ করছিলেন। সেই সময় তিনি খুব দুর্বল হয়ে পড়েন এবং নাটকের লেখার শেষ কাজটি না হওয়ায় তিনি খুবই সমস্যায় পড়ে যান। এরপর তিনি বিশ্রাম নেওয়ার জন্য আশ্রমে যান। শরীরের অবস্থা খুবই খারাপ, তাই কলিকাতার বাদুর বাগানের বাড়ি ছেড়ে তিনি মাঝে মাঝেই এসে থাকতেন চন্দননগরে। গঙ্গার পাড়ে এক ভাড়া বাড়িতে তিনি থাকতেন। ভালোবাসতেন ফকিরদের গান এবং বাউল গান। আজ তিনি বড্ড একা। বন্ধু রামকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পৌত্রী প্রভাবতীকে তিনি খুব ভালোবাসতেন। 1865 সালে মাত্র 3 বছর বয়সে সে মারা যায়। তার মৃত্যুতে শোকে তিনি লিখেছিলেন, বোধহয় যদি এই নৃশংস নরলোকে অধিক দিন থাকি, উত্তরকালে অশেষ যন্ত্রণা ভোগ অপরিহার্য, ইহা নিশ্চিত বুঝিতে পারিয়েছি। 1891 সালে জুন মাসে বাদুর বাগানের বাড়িতে ফিরলেন পাকাপাকিভাবে। প্রবল যন্ত্রণায় কাতর হয়ে পড়তেন, কিন্তু প্রকাশ করতেন না। ইংরেজ ডাক্তার বার্ক ও ম্যাকলেন ক্যান্সার সন্দেহ করে চিকিৎসার ভার নিতে রাজি হলেন না। দায়িত্ব নিয়েছিলেন ডক্টর মহেন্দ্রলাল সরকার। দেখা করতে এলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ও। এরপর 1891 সালে 29 জুলাই কলিকাতার বাদুর বাগানের বাসভবনে লিভার ক্যান্সারে মৃত্যুবরণ করলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। মৃত্যুকালে বয়স হয়েছিল তার 70 বছর 10 মাস 4 দিন। সেই রাত্রি 11টার পর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আর নাড়ি পাওয়া যায়নি। রাত্রি 2:18 তিনি একবার চোখ খুলে চাইলেন এবং দেখলেন তার পায়ের কাছে বসে পুত্র নারায়ণচন্দ্র। চোখে পড়ল পায়ের কাছে বসা পুত্র নারায়ণচন্দ্রের মুখ। তারপর চিরতরে বন্ধ হয়ে গেল সেই উজ্জ্বল দুটি চোখ। একটি হাত এসে পড়ল নারায়ণচন্দ্রের কপালে। মৃত্যুকালে কোনো আড়ম্বর ও প্রচার তিনি চাননি, কিন্তু মৃত্যুর আগে পর্যন্ত শিক্ষা ও মানবতার কথা তিনি ভেবেছেন। নারায়ণচন্দ্রের সঙ্গে ছিল এই শেষ দেখা। নারায়ণচন্দ্রের সঙ্গে বিদ্যাসাগরের সম্পর্ক ভালো ছিল না। পিতার মৃত্যুর পরই নারায়ণচন্দ্র কারমাটারের বাড়ি ও সম্পত্তি বিক্রি করে দেন এবং এই সম্পত্তি ও বাড়ি বিক্রি করেছিলেন কলিকাতার এক মল্লিক পরিবারের কাছে। এরপর 1938 সালে বিহারের প্রবাসী ও প্রতিষ্ঠিত বাঙালিরা তৈরি করে বিহার বাঙালি সমিতি। বিহারের বাঙালি সমিতি সেখানে বিদ্যাসাগরের স্মৃতি রক্ষার জন্য উদ্যোগী হয়ে মল্লিক পরিবারের কাছ থেকে 24,000 টাকার বিনিময়ে সেই বাড়িটি কিনে নেন
এবং সেখানে এই সমিতি বিদ্যাসাগরের মা ভগবতী দেবীর নামাঙ্কিত একটি মেয়েদের স্কুল চালু করেন। 2001 সালে বিহার ভেঙে যখন ঝাড়খণ্ড আলাদা হয়ে যায় তখন তৈরি হয় ঝাড়খণ্ড বাঙালি সমিতি। 2016 সালে অক্টোবর মাসে বাঙালি সমিতির সমন্বয়ে 11 জন সদস্যের একটি বিদ্যাসাগর স্মৃতি রক্ষা সমিতি গড়ে ওঠে। এই সমিতি বছরে 3টি অনুষ্ঠানও পালন করেন। প্রথমত 29শে মার্চ গুরু দক্ষিণা দিবস, দ্বিতীয়ত 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগরের জন্মদিবস, তৃতীয়ত 29শে জুলাই বিদ্যাসাগরের মৃত্যু দিবস পালিত হয়। কারমাটা স্টেশনের সঙ্গে বিদ্যাসাগরের নানা স্মৃতি জড়িত। একদিন এক যাত্রী ট্রেন থেকে নেমে কুলি কুলি বলে চেঁচাচ্ছিলেন। বিদ্যাসাগর কুলি সেজে সেই যাত্রীর মালপত্র বহনও করেছিলেন। পরে সেই যাত্রী বিদ্যাসাগরের আসল পরিচয় পেয়ে খুবই লজ্জিত হয়েছিলেন। এখন কারমাটারের নাম হয়েছে বিদ্যাসাগর। রেল স্টেশনটির নামও হয়েছে বিদ্যাসাগর। বিদ্যাসাগরের প্রতিকৃতি ও পরিচয় স্টেশনটিকে বিশেষ মর্যাদা দিয়েছে। বিদ্যাসাগর স্টেশনটি ভরে উঠেছে ঈশ্বরচন্দ্রের নানান পর্যায়ের রঙিন চিত্রে। প্ল্যাটফর্মের প্রাচীরের গায়ে একের পর এক ছবিতে তুলে ধরা হয়েছে মনীষীদের ছবি। কোথাও তিনি ছেলেবেলার ঈশ্বর, আবার কোথাও তিনি কারমাটারের আদিবাসীদের বন্ধু। একটি ছবিতে রয়েছে বর্ণ পরিচয়ের ছবিও। শহর থেকে দূরে এক সহজ সরল সাধারণ নির্জন অনানব্বর পরিবেশ ও নির্জনতা যা পছন্দ করতেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তাই তিনি নিজের জীবনের শেষ দিনগুলি এই কারমাটারেই কাটিয়েছিলেন। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সিরিজের 3য় অধ্যায় আমি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথম, দ্বিতীয় ও চতুর্থ অধ্যায় আমি আগেই শেয়ার করে রেখেছি। ভিডিওগুলি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন।